ক্ষমতার দাবা খেলায় শেষ তালটি আসলে কে দিবে তা আগে থেকে বলা অনেকটাই মুশকিল। তবে একটা কথা ধ্রুব সত্য, রাজনীতির মাঠে কেউ কারোর চিরস্থায়ী বন্ধু বা শত্রু হতে পারে না। স্বার্থের সমীকরণটাই এখানে শেষ কথা। 2026 সালের এই নতুন বাংলাদেশে গত কিছুদিন ধরে আমরা এক অন্যরকম রাজনৈতিক বোঝাপড়া দেখছিলাম। বর্তমান বিএনপি সরকারের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে রাজপথ থেকে শুরু করে সংসদ, সব জায়গায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যেন এক আত্মা এক প্রাণ হয়ে লড়ছিল। কিন্তু রাজনীতির এই মধুচন্দ্রিমা কি এত দ্রুতই শেষ হয়ে যাবে? জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কোনো আপত্তি নেই। এই বিষয়টি সংসদে নজরে আনার জন্য তারা লিখিতভাবে আমার অনুরোধ করেছেন। এখন গতকাল 9 এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদে ঘটে যাওয়া একটি ঘটনা দেশের রাজনৈতিক মহলে রীতিমতো সুনামি বইয়ে দিয়েছে। এই ঘটনা শুধু জামাত এনসিপির জোটের দেয়ালেই ফাটল ধরায়নি, বরং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মসনদ দখলের এই নির্দয় খেলায় দিন শেষে সবাই যার যার আখের গোছাতেই ব্যস্ত। গতকাল সংসদে আসলে ঠিক কী ঘটেছিল? সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্থাৎ জামুকা অধ্যাদেশকে একটি পূর্ণাঙ্গ আইনে রূপান্তরের লক্ষ্যে একটি বিল উত্থাপন করেছিলেন। আর এই বিলের ভেতরেই লুকিয়েছিল আসল রাজনৈতিক আইন। বিলের সুনির্দিষ্টভাবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী এবং নিজামী ইসলামী পার্টিকে সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী সংগঠন হিসেবে তালিকাভুক্তিতে রাখা হয়েছে, অর্থাৎ জামায়াতে ইসলামকে রাজাকারের তালিকায় রাখা হয়েছে। এই বিল উত্থাপনের সাথে সাথেই সংসদে তীব্র প্রতিবাদ জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। কিন্তু পুরো জাতিকে চমকে দিয়ে জামাতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এনসিপি স্পিকারকে লিখিতভাবে জানিয়ে দেয় যে এই বিল পাশের ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। অর্থাৎ প্রকারান্তরে তারা মেনে নিল যে জামাত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দল হিসেবেই কাগজে কলমে থাকুক। দর্শক, আবেগ সরিয়ে রেখে ফ্যাক্টস এবং পলিটিক্স অ্যানালাইসিসের মাধ্যমে এই ঘটনাটির ব্যবচ্ছেদ করা যাক। 55 বছর পর বিএনপি সরকার কেন হঠাৎ করেই জামাতকে এই বিলে জড়ালো? এটা কি স্রেফ মুক্তিযুদ্ধের চেতনা, নাকি জামাতকে শায়েস্তা করার কোনো গোপন আইনি ফাঁদ? আর সবচেয়ে বড় বিষয়, এনসিপি কেন এমন বিপদের দিনে জামাতকে মাঝদরিয়ায় রেখে একা চলে গেল? এটা কি তাদের রাজনৈতিক বিশ্বাসঘাতকতা, নাকি সুদূর প্রসারী কোনো মাস্টার স্ট্রোক? বিএনপির এই সুকৌশলী চালের পেছনের আসল রহস্যটা চলুন আলোচনা করা যাক। বিশ্লেষণের গভীরে যাওয়ার আগে একটু ভেবে দেখুন, বিএনপি ঠিক এই সময়েই বিলটি কেন পাশ করল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি নিছক কোনো সাধারণ আইনি প্রক্রিয়া নয়, এটি হলো আগামী দিনের রাজনীতির জন্য বিএনপির অত্যন্ত সুচিন্তিতভাবে সাজিয়ে রাখা একটা টাইম বোমা, যার প্রধান টার্গেট স্বয়ং জামায়াতে ইসলামী। বর্তমান সংসদে এনসিপি এবং জামাত যেভাবে তথ্য ও যুক্তি দিয়ে বিএনপির বিভিন্ন অগণতান্ত্রিক সিদ্ধান্তের কড়া সমালোচনা করছে, তাতে সরকার ভেতরে ভেতরে বেশ চাপের মুখেই রয়েছে। বিএনপি খুব ভালো করেই জানে যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজপথে যদি কেউ তাদের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে, তবে সেটি অবশ্যই জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। ভবিষ্যতে ক্ষমতার ভাগাভাগি নিয়ে জামাত যদি বিএনপির জন্য বড় কোনো হুমকি হয়ে দাঁড়ায়, তখন তাদের দমন করার জন্য সরকারের হাতে একটি মোক্ষম আইন অস্ত্র থাকা চাই। জামুকা আইনের মাধ্যমে জামাতকে আইনিভাবে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে সিলমোহর দেওয়ার অর্থই হলো ভবিষ্যতে যে কোনো সময়ে চাইলেই এই আইনের গেরাজলে জামাতকে ফেলে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটি ব্যাকডোর বা পেছনের দরজা চিরতরে খোলা রাখা। পতিত স্বৈরাচার শেখ হাসিনা যে ফেসিবাদী কায়দায় বিরোধী দলকে দমন করতেন, বিএনপিও যেন অন্তত সুকৌশলে সেই একই কায়দায় একটি আইনি ভার্সন নিজেদের পকেটে রিজার্ভ করে রাখল। দর্শক, জামাতের প্রতিবাদ এবং যুক্তির শক্তিমত্তা নিয়ে চলুন আলোচনা করা যাক। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান যে জোরালো যুক্তি তুলে ধরেছেন, তা ঐতিহাসিক এবং রাজনৈতিক উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করেছেন, মুক্তিযোদ্ধারা কি 1971 সালে জামায়াতে ইসলামী বা মুসলিম লীগের মতো পুরো একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? উত্তর হলো না।
মুক্তিযোদ্ধাদের সশস্ত্র লড়াই ছিল অস্ত্রধারী পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে, যেমন রাজাকার, আল বদর বা আল শামসের বিরুদ্ধে, কিন্তু জামায়াতে ইসলামের বিরুদ্ধে নয়। তাই যারা মানবতা বিরোধী অপরাধ বা সশস্ত্র লড়াই করেছে, ইতিহাস ও আইন অনুযায়ী তাদের ব্যক্তিগত বিচার হওয়াটাই স্বাভাবিক। কিন্তু স্বাধীনতার 5 দশক পর পুরো একটি রাজনৈতিক দলের নাম সরাসরি এই আইনে অন্তর্ভুক্তি করে এই নতুন বিতর্ক উস্কে দেওয়ার মানেটা আসলে কি? ডক্টর শফিকুর রহমানের এই দাবি যৌক্তিকতার মাপকাঠিতে ফেলে দেওয়ার মতো নয়। গত 15 বছর ধরে পতিত স্বৈরাচারী সরকার মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে রাজনৈতিক ফায়দা লোটার যে নোংরা খেলা খেলেছে, আজকের বিএনপি সরকারও যেন ঠিক সেই স্ক্রিপ্টেই অভিনয় করে যাচ্ছে। এটি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের কোনো তাগিদ নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে চেপে রাখার একটি পুরনো এবং পরীক্ষিত নির্লজ্জ কৌশল। কিন্তু এনসিপি যখন স্পিকারকে নির্বিকারভাবে তাদের অনাপত্তি জানালো, তখন রাজনৈতিক মহলে রীতিমতো বিস্ময়ের ঘোর তৈরি হয়েছে। এনসিপির এই বিতর্কিত অবস্থানকে রাজনৈতিক বোদ্ধারা মূলত দুটি গুরুত্বপূর্ণ ভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করেছেন। প্রথমত, দলের মতে এনসিপি এখন চরম সুবিধাবাদী এবং বিশ্বাসঘাতকের মতো আচরণ করছে। বিশেষ করে জামাতের তৃণমূল কর্মীরা মনে করছেন এনসিপি আসলে জামাতের কাঁধে ভর করে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটছে। তারা রাজপথে জামাতের বিশাল জনশক্তিকে ব্যবহার করে নিজেদের শক্তি বৃদ্ধি করছে। কিন্তু ভেতরে ভেতরে তারা ঠিক চায় জামাত আইনি জটিলতায় পড়ে দুর্বল হয়ে যাক অথবা নিষিদ্ধ হয়ে যাক। কারণ একবার চিন্তা করুন, জামাত যদি নিষিদ্ধ হয়ে যায়, তবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে এনসিপির উত্থানের পথ একদম পরিষ্কার হয়ে যাবে। এই উত্থান কেউ ঠেকাতে পারবে না। এই পক্ষের জোরালো দাবি, এনসিপি এখানে চরম ডাবল স্ট্যান্ডার্ড প্লে করছে। একদিকে তারা জোটের রাজনীতি করছে, আবার অন্যদিকে নিজেদের ছাত্র সংগঠন ছাত্রশক্তিকে ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে সুকৌশলে জামাতকে রাজাকার, আলবদর ট্যাগ দিচ্ছে। এই বিশ্লেষকদের মতে এনসিপিকে জোটে রেখে বড় করা মানে আক্ষরিক অর্থেই দুধ কলা দিয়ে কাল সাপ পোষা, যারা সুযোগ পেলেই ছোবল মারতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। তবে মুদ্রার অপর পিঠের বিশ্লেষণটি সম্পূর্ণ ভিন্ন মেরুর। একদল বিশ্লেষক মনে করছেন এনসিপি কোনো গাদ্দারি করেনি, বরং তারা চরম রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে। একটু আবেগ সরিয়ে বাস্তবতার নিরিখে চিন্তা করুন, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির মূল ভোট ব্যাংক আসলে কারা? এদেশের তরুণ প্রজন্ম, জেন জি এবং বিপুল সংখ্যক ভাসমান ভোটার, যারা বর্তমান বিএনপি সরকারের কর্মকাণ্ড দেখতে ত্যক্ত বিরক্ত। আবার জামাতের 1971 সালের বিতর্কিত অতীতকেও মন থেকে মুছে নিতে পারে না। এখন জোটের খাতিরে এনসিপি যদি সংসদে দাঁড়িয়ে জামাতের 71-এর ভূমিকার পক্ষে সাপাই গায়, তাহলে মুহূর্তের মধ্যেই তারা তাদের এই বিশাল সেকুলার এবং তরুণ ভোট ব্যাংকের সমর্থন হারিয়ে ফেলবে। এনসিপি যদি জামাতের ফটোকপি বা ছাপায় পরিণত হয়, তবে তাদের নিজস্ব রাজনৈতিক আইডেন্টিটি বলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই বিশ্লেষকদের মতে দেশের ভবিষ্যৎ রাজনীতির স্বার্থেই এনসিপিকে একটি বাফার জোন বা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। যে তরুণরা বিএনপিকে ভোট দিবে না, আবার জামাতকেও গ্রহণ করবে না, তাদের ভোটগুলো যেন আবার কোনো নব্য ফ্যাসিস্ট বা স্বৈরাচারের বাক্সে না যায়, তা নিশ্চিত করতেই এনসিপি এই কৌশল অবস্থান করেছে। তারা এই স্পর্শকাতর ইস্যুতে নীরব থেকে তরুণদের কাছে নিজেদের ক্লিন ইমেজ এবং গ্রহণযোগ্যতা শক্তভাবে ধরে রেখেছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বিশ্বাসঘাতকতা নয়, বরং বলা যায় পলিটিক্যাল রিয়েলিজম বা রাজনৈতিক বাস্তবতা। পরিশেষে বলা যায় বিএনপি সরকারের এই বিল পাশ করার ঘটনাটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা যে কোনো মূল্যে ক্ষমতা সংহত করতে এবং বিরোধীদের মাথার উপর সবসময় একটি আইনি তলোয়ার ঝুলিয়ে রাখতে বদ্ধপরিকর। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই বিলের উপর জামাতে ইসলামের সাথে এনসিপির এই বিরোধ আপনি কিভাবে দেখছেন? এনসিপি কি সুযোগ সন্ধানী, নাকি তারা দলের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিয়েছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।